পরিকল্পিতভাবে অপহরণের ঘটনা সাজিয়েছেন গাজীপুরের খতিব মিয়াজি। সংবাদ সম্মেলনে পুলিশ রাখা হয়েছে নিরাপত্তা হেফাজতে। প্রয়োজনে আন্দোলন করে শাপলা প্রতীক আদায়ের হুঁশিয়ারি এনসিপি। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি। বরিশাল ও সিলেটে নির্বাচনী আমেজ, আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। তারুণ্যের চমক দেখতে চায় এনসিপি। জনসমর্থন বাড়াতে আটঘাট বেঁধে মাঠে জামায়াত। এবং 31 অক্টোবর পর্যন্ত ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ। সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। দেখছিলেন মার্কেটেল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিয়া পারভিন সাথী। টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা সাজানো। তিনি নিজেই গা ঢাকা দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান। এরই মধ্যে মিয়াজিকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ। অপহরণ শব্দটি শুনলেই গা শিউরে ওঠে, কিন্তু এবারের গল্পটা একটু অন্যরকম। অপহৃত ব্যক্তিই সাজিয়েছেন নিজের অপহরণের গল্প। টঙ্গীর টি&টি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি। 22 অক্টোবর সকালে তিনি বের হন বাড়ি থেকে। গাজীপুর থেকে যান গাবতলী বাস স্ট্যান্ডে। এরপর শ্যামলী পরিবহনের টিকিট কেটে যান পঞ্চগড়ে। মাঝে বগুড়ায় বিরতিও নিয়েছেন। পুলিশের তদন্তে মিলেছে এসব তথ্যই। পঞ্চগড় থেকে শেকল বাঁধা অবস্থায় উদ্ধারের পর অভিযোগ করেছিলেন তাকে বাড়ির পাশ থেকে অ্যাম্বুলেন্সে করে অপহরণ করা হয়েছে। দায় চাপান ইসকনের সদস্যদের ওপর। তার অভিযোগের পর সারা দেশে ওঠে প্রতিবাদের ঝড়। কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। সকালে লোকেরা আমারে হসপিটালে নিল, আমি দেখি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি। পুলিশ তদন্তে নামলে কোনো অভিযোগেরই সত্যতা মেলেনি। এ ঘটনায় মহিবুল্লাহর বাসের সহযাত্রী এবং সুপারভাইজারও পুলিশ হেফাজতে আছেন। তার বিষয়ে আমাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে, তার বিষয়ে আরও তদন্ত চলছে। আমি একেই বলছি যে আমরা প্রপোর্শনের লিগ্যাল সিস্টেম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা যতটুকু নেওয়ার মতো হয় সেটাই নেওয়া হবে। কি উদ্দেশ্যে কারো প্ররোচনায় এমন কাজ কিনা তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে অধিকতর তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি স্পষ্ট করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নলেজে নাই, এটা হয়তো অন্য কোনো ঘটনা। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কার বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে জাতীয় নাগরিক পার্টির জোট হওয়ার সম্ভাবনা নিয়ে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী নির্বাচন হবে। তবে এর আগে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। দুপুরে রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাই কার্যক্রমে অংশ নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রাখতে হবে। জুলাই সনদে সই করতে এনসিপি অপেক্ষায় আছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এ সনদ আদেশ বাস্তবায়ন হতে হবে গণভোটে। রাষ্ট্রপতি এই আদেশে সই করলে বিদ্যমান সংবিধানের আলোকে তা সাংঘর্ষিক হবে। শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে রাজপথে আন্দোলনের মাধ্যমে শাপলা প্রতীক আদায় করা হবে। শাপলা না দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতা, কারণ সেই নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তার যদি একটা মনোবাসনা চাপিয়ে দিতে চায়, আমরা ধরে নিব নির্বাচন কমিশন অন্য কোনো শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। এই নির্বাচন কমিশন স্বাধীন নয়। ভোটের বাতাসে সরগরম বরিশালের রাজপথ। শহরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে বিরাজ করছে নির্বাচনী আমেজ। প্রকাশ্যে মুক্ত রাজনীতির সুযোগ আঁটঘাঁট বেঁধে মাঠে নামছে ইসলামী দলগুলো। তেমনি বিএনপিও চাইছে হারানো আসন পুনরুদ্ধার করতে, আর তারুণ্য নির্ভর এনসিপি চায় চমক দেখাতে। নগর থেকে গ্রাম, বরিশালের সবখানে চায়ের কাপে ঝড় আসছে জাতীয় নির্বাচন নিয়ে। রাজপথেও বাড়ছে কর্মসূচি, দলীয় কর্মসূচি আর ব্যানার পোস্টার টাঙিয়ে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আর মনোনয়ন প্রত্যাশীরা। আটঘাট বেঁধে মাঠে নেমেছে ইসলামী দলগুলো, আর বিএনপিও চাইছে হারানো আসন পুনরুদ্ধারে। 31 দফার লিফলেট বিতরণ সহ গণসংযোগে ব্যস্ত দলটি। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাতে আমাদের মাঝে ফিরে আসেন, আমাদের নেতৃত্ব দিতে পারেন,
তাকে নিয়ে যেতে আগামী দিন আমরা রাষ্ট্র গঠন করতে পারি। বরিশালের উন্নয়ন করেছে বিএনপি, বিএনপি ক্ষমতায় যেতে না দিয়ে তারা এককভাবে শাসন করেছে, লুটপাট করেছে, অর্থনৈতিক এবং আমাদের উন্নয়নগুলো সব শেষ করে দিয়েছে। এখন এই যে বরিশালের মানুষ উন্নয়ন চায় এবং বিএনপিকে ক্ষমতায় চায়। বরিশালে তরুণ ভোটারদের উপস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবারের নির্বাচনে। তাই তারুণ্যের চমক দেখাতে মরিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা বিশ্বাস করি যে আগামীতে আমাদের যে তরুণ নেতৃত্ব, এই নেতৃত্ব বাংলাদেশ পরিবর্তনে একটা অগ্রণী ভূমিকা পালন করবে এবং তারা তাদের যে মেধা, মনন এবং যোগ্যতার ইতিমধ্যে 24 জুলাই গণঅভ্যুত্থানে যে প্রমাণ দিয়েছে, সেটিকে সামনে রেখে বাংলাদেশের মানুষ আমাদেরকে অবশ্যই গ্রহণ করবে। জুলাই সনদের আইনি ভিত্তি, নভেম্বরের মধ্যে গণভোট এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে মাঠে সরব তারা। কেউ কখনো আর এই ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়, কালো টাকার সরাসরি না হয়, হুন্ডা গুন্ডা নির্বাচন না হয়, এই সমস্ত কারণকে সামনে রেখে জামাত ইসলামী পিআর পদ্ধতির দাবি করে আসছে। আমরা তো আশাবাদী যে সবাই জনগণও আমরা দেখলাম যে এর পক্ষে 71% জনগণ আছে। বরিশালের রাজপথের এই উত্তাপ যেন গোটা দেশের রাজনৈতিক অঙ্গনেই ছড়িয়ে পড়েছে, যা আভাস দিচ্ছে আগামী নির্বাচনের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে বিএনপির রাজনীতিতে বইছে উৎসবের হাওয়া। দলের 31 দফা বাস্তবায়নে গণমিছিল, সমাবেশ, প্রচারপত্র বিলিসহ নানা কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের ব্যস্ততার শেষ নেই। তবে এসবের বাইরেও সাধারণের নজর কাড়ছে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম। একে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে কেবল নির্বাচন কেন্দ্রিক নয়, বছরের পুরোটা সময় নেতাদের এমন ভূমিকায় রাখার তাগিদ তাদের। সিলেটে বিএনপির নেতারা এখন মহাব্যস্ত গণমুখী কার্যক্রম নিয়ে। দলের কর্মসূচির প্রচারপত্র সহ নানা আয়োজন নিয়ে ভোটারদের মন জয়ে ছুটছেন তারা। তবে সব ছাপিয়ে সাধারণের মাঝে প্রশংসিত হচ্ছে সামাজিক কর্মকাণ্ডে নেতাদের সক্রিয়তা। কেউ করছেন চক্ষু শিবির, কেউ বা নলকূপ বিতরণ, আত্মকর্মসংস্থানের জন্য গবাদি পশু বিতরণের মতো সেবামূলক কাজ। এতে উপকৃত হচ্ছে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। চোখ দেখছেন, ডব দিছেন আর ঔষধ লোয়ার লগে খুঁজে দিছে, তো আমার কাছে খুব ভালো লাগছে। আমরা খুব অত্যন্ত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আইসি চিকিৎসা এইরকম উদ্যোগ নেওয়া আরও দরকার। নেতাদের দাবি, বিগত সরকার জনগণের কাছ থেকে তাদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে। এখন বইছে রাজনীতির মুক্ত বাতাস, তাই মানুষের কল্যাণে তাদের নির্বিঘ্ন পথ চলা। আশা করছি আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের মূল ব্রত হচ্ছে জনগণের পাশে থাকা। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া বলেছেন মানুষের সেবা করার জন্য। আপনারাও যদি সেখানে একটু সাপোর্ট দেন, তাহলে এলাকার মানুষও আর একটু উজ্জীবিত হতে উৎসাহিত হবে। এদিকে দেশ বিদেশে সাড়া ফেলেছে সড়ক, রেল ও আকাশপথে অনিয়ম নিয়ে বিএনপি নেতাদের আন্দোলন। সুস্পষ্ট জয়তব্য আর আঞ্চলিক কিছু সমস্যা আছে, যেটা স্থানীয় কর্তৃপক্ষরা এটা ইমিডিয়েট শেষ করতে হবে। সামগ্রিক অর্থেই বাংলাদেশটাকে আমরা যেভাবে দেখতে চাই, সেই বাংলাদেশটাকে আমরা নিয়ে যাওয়ার জন্যই সবগুলা কার্যক্রম। রাজনীতিবিদদের জনসম্পৃক্ততার এমন কৌশলকে ইতিবাচক হিসেবেই দেখছে সচেতন মহল। বলছেন শুধুমাত্র নির্বাচন ঘিরে নয়, সারা বছর এমন উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তারা স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী, চক্ষু ক্যাম্প, এরকম নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ত হচ্ছে। এই যে সম্পৃক্ততা, এর মধ্য দিয়েই কিন্তু সমাজের পরিবর্তন আসবে বলে আমি মনে করি। একসময়ের পেশিশক্তি প্রদর্শনীর রাজনীতি থেকে বেরিয়ে নিপীড়িত ও শোষিত মানুষের পাশে থাকাটাই হবে মুখ্য, এমন প্রত্যাশা ভোটারদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জেরে আগামী 31 অক্টোবর পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম.আর. কবির জানান, 7 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আইনি ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্য জানান, ইউজিসি নির্দেশনায় শান্তিপূর্ণ সমাধান ও দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর আগে রবিবার রাতে সাভারে সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এ সময় 3টি গাড়িতে আগুন ও 6টি পরিবহন ভাঙচুর করা হয়।
দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ। এই ক্যাম্পাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার নেতৃত্ব নির্বাচন। দীর্ঘদিন পর নিজেদের নেতৃত্ব বেছে নিতে উচ্ছ্বসিত ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল থেকে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে ক্যাম্পাসে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে, যেখানে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। সাধারণ শিক্ষার্থীদের মতে এই নির্বাচন ক্যাম্পাস রাজনীতিকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। দিনাজপুরে নানা আয়োজনে সূর্য পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজায় হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়ের শত শত নারী পুরুষের সমাগম ঘটে। বিকেলে পুণ্যার্থীরা পুনর্ভবা নদীর তীরে সূর্যের দিকে দাঁড়িয়ে পূজা অর্চনা করেন। মঙ্গলবার ভোরে তারা নদীতে নেমে সূর্য উদয়ের আগে সূর্যকে প্রণাম করে নদীতে গোসল করে পূজা সম্পন্ন করেন। সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। কিশোরগঞ্জে ভৈরবে রেলে হামলার ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন স্টেশন মাস্টার। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এদিকে ভোলাকে ৬৫তম জেলা করার দাবিতে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালিত হয়েছে। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, হামলার ঘটনায় স্টেশন মাস্টার ইউসুফ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে রেলওয়ে থানায় মামলা করেন। ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। এদিকে ভৈরব জেলার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধের পর নৌপথ অবরোধের জন্য ভৈরব লঞ্চ টার্মিনালে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরে ৪৮ ঘন্টা আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা। ফলে নৌপথে যান চলাচলে ব্যাঘাত ঘটেনি। আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় দিলাম। আমরা একদিনে বৃহস্পতিবার এট এ টাইম নৌপথ, সড়কপথ, রেলপথ ব্লক করব। উপকূল ট্রেনের উপর পাথর নিক্ষেপ সংক্রান্তে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে এবং অত্র বিষয়ে আমরা ৩ জন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অন্য আসামিদের গ্রেপ্তার, ভিডিও ফুটেজ যাচাই এবং সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের মাধ্যমে সকল আসামি শনাক্ত করে আমরা বিজ্ঞ আদালতের সুপর্দ করার চেষ্টা অব্যাহত রাখছি। গোপালগঞ্জে 2 ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ জসিম শেখ নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কে সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে সদর উপজেলা পাথালিয়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশেই দাঁড়িয়েছিল একটি ট্রাক। এ সময় আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এই ঘটনায় ট্রাক চালক সহ 3 জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হেলপার জসিম শেখকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ট্রাক দুটি জব্দ করে। বরিশালে উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে চলন্ত বিআরটিসি বাসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বেঁচে গিয়েছেন বাসে থাকা যাত্রীরা। দুপুরে বরিশাল থেকে খুলনাগামী একটি বিআরটিসি বাস ইচলাদি টোল প্লাজা অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। আগুন দেখে বাসে থাকা যাত্রীদের চিৎকারে চালক শাহজালাল দ্রুত বাস থামান। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের বৈদ্যুতিক ত্রুটি আগুনের কারণ। চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোডে মেয়রের ছবি দিয়ে টানানো ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে ছাত্রদল কর্মী সাজ্জাদ। গুলিবিদ্ধ হয়েছেন আরও 10 জন। সোমবার গভীর রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত 1টায় চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোড এলাকার চিত্র এটি। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের ছবি দিয়ে এক্সেস রোডে ব্যানার ঝুলান তাঁতি লীগের সাবেক নেতা সোহেল ও বোরহান। সোমবার রাতে সাজ্জাদ ও জসিম সহ যুবদল নেতাকর্মীরা ব্যানার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে সোহেল, বোরহান ও দেলোয়ারের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। চলে গোলাগুলি। আহত হন সাজ্জাদ সহ অন্তত 10 জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর সাজ্জাদের মৃত্যু হয়। সব দলের সন্ত্রাসী, কোনো সন্ত্রাসীদের কোনো দল নাই। আমরা সর্বোচ্চ বিচার চাচ্ছি। নিহত সাজ্জাদ বহিষ্কৃত যুবদল নেতা বাদশার অনুসারী। অন্যদিকে সোহেল ও বোরহান গত 16 বছর পটিয়ায় আওয়ামী লীগের সাবেক এমপির অনুসারী ছিলেন। 5ই আগস্টের পর তারা নগর বিএনপি নেতা গাজী মোহাম্মদ সিরাজের গ্রুপে যোগ দেন। ওই ব্যানারগুলো এরা বলতেছে যে তুই ছাত্রলীগ করস, যুবলীগ করস, তুই তাঁতি লীগ করস, মেয়র সাহেবের ব্যানার কেন তুই ব্যবহার করতেছিস? ওইটা নিয়ে বারবার হয়ে আমার ছেলেকে ডাইরেক্ট গুলি করছে। এই ঘটনার জন্য পুলিশের দায়িত্বহীনতাকেই দায়ী করেছেন সিটি মেয়র।
সুনির্দিষ্ট এই ছেলেগুলোকে যদি গ্রেপ্তার করে নিয়ে আসতে পারতো এবং তাদেরকে যদি মামলায় তারা যদি জেলের মধ্যে রাখতে পারতো তাহলে পরে এই ধরনের ঘটনা হতো না। অ্যাক্সেস রোড এলাকায় জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ আছে বাদশা, সোহেল ও বোরহানের বিরুদ্ধে। এছাড়া পুলিশের সোর্স হিসাবে সোহেল কাজ করায় তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলত না। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সাগরিকায় মালবাহী ট্রেনে চাল বোঝাই ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে কন্টেইনার উল্টে যাওয়ার পাশাপাশি দুমড়ে মুচড়ে গেছে ট্রাক। এই ঘটনার পর বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে রাত 4:10 ঢাকা আইসিডি কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে 31টি কন্টেইনারবাহী মালবাহী ট্রেনটি। 4:18 সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেট পার হচ্ছিল ট্রেনটি। একই সময়ে চাল বোঝাই একটি ট্রাক ট্রেনটিকে ধাক্কা দেয়। এরপরই ট্রাকটি 40 ফুট দূরে গিয়ে পড়ে। এ সময় এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করা শামসুল মিয়া নামের এক ব্যক্তি চালের বস্তার নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন গতিতে আসছে, ট্রাকের ড্রাইভার হেল্পার গাড়ি রাস্তা থেকে ছেড়ে দিয়ে ওরা পালাইছে, কিন্তু আমাদের ইঞ্জিনকে ওই ট্রাকটা আসি মারে দিছে। এদিকে রেলগেটে গেটম্যান সঠিকভাবে দায়িত্ব পালন করেছিলেন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। গেটম্যানের দাবি ব্যারিয়ার ফেলা হলেও ট্রাকের অতিরিক্ত গতি তা দুমড়ে মুচড়ে দেয়। আমার যখন ইঞ্জিনটা ঢুকে গেছে, গাড়িটা ওভার স্পিডে সেটা মেরে দিচ্ছে। এই পাশে যে মুরব্বীটা ছিল উনি এখানেই থাকে, ওনার গায়ে এসে গাড়িটা পড়ছে। রেলের কর্মকর্তারা বলছেন ট্রাকের চালক সিগন্যাল না মানার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের ইঞ্জিন। চাল বোঝাই ট্রাকটা ব্যারিয়ার মানে নেই আর কি, ঢুকে পড়ছে। ট্রেন তো যাচ্ছিল, সে ঢুকে পড়ছে, ট্রেনের গায়ের উপরে এসে পড়ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রাকটা দ্রুত গতিতে আসার ফলেই দুর্ঘটনাটা ঘটেছে। তারপর তদন্ত কমিটি করা হয়েছে। আশা করি যে 2 দিনের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ একটা চিত্র পেয়ে যাব। আপাত দৃষ্টিতে ব্যারিয়ারটা ভাঙা দেখতে পাচ্ছেন আপনিও তো, আর যদি এখানে কোনো ত্রুটি থাকে তো তদন্তে সেটা বের হয়ে আসবে। ট্রাক বোঝাই চালগুলো রোহিঙ্গাদের জন্য কোরিয়া সরকারের সহায়তা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। উখিয়া এবং টেকনাফের 33টি ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলো নিষ্ক্রিয় হওয়ার পর কমে গেছে হত্যা, অপহরণ ও চাঁদাবাজি সহ নানা অপরাধ। তবে সম্প্রতি উখিয়ার কুতুপালং ক্যাম্পে মাথাচাড়া দিয়ে উঠছে হালিম গ্রুপ নামে আরেকটি গ্রুপ। রোহিঙ্গাদের এমন অভিযোগে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন বলছে কোনো সন্ত্রাসী গ্রুপের আধিপত্য সহ্য করা হবে না। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা বিভিন্ন সময়ে ক্যাম্পে ডাকাতি, অপহরণ সহ নানা অপরাধে জড়িত থাকলেও বেশ কয়েক মাস একেবারে বন্ধ ছিল গ্রুপ ভিত্তিক আধিপত্য। কিন্তু সম্প্রতি কুতুপালং, বালুখালী এবং থাইংখালীর বিভিন্ন ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির পরও নতুন করে মাথাচাড়া দিচ্ছে হালিম গ্রুপ নামের নতুন একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। রোহিঙ্গাদের অভিযোগ এরা বাড়িঘরে হামলা থেকে শুরু করে ডাকাতি সহ নানা অপরাধে জড়িত। হালিম গ্রুপ মানে সংগঠন হালিম গ্রুপ হরিবা সংযোগ করলে রেজিস্টার তো ফোন আনিও নে, তারপরে নতুন ক্যাম্পর ফোন মিলিয়ে রে, তারপরে এখন কোন হাফি বেশি ক্যাম্পর মাঝে বাড়ি গিয়ে আর তাইনে হারি আর গোয়াল লুট করি ফেলাই এই ঘরত তাইনে হারি আর জামা শোনা বিজিতে গিয়ে দিন দৌড়িয়ে রে ছুরি মারিয়ে। রোহিঙ্গা নেতারা বলছেন কেফায়েতুল্লাহ ওরফে আব্দুল হালিম অপহরণ, চাঁদাবাজি আর মাদক ব্যবসার বিশাল সিন্ডিকেটের পাশাপাশি তৈরি করেছে নিজস্ব আস্তানা। পয়সা ধরিলে যা গই 5 লাখ 10 লাখ এনিলা টিয়া কল ডিমান্ড করে আর বহুত জায়গাত মাদিনা টাহাই দিয়ে ধরনের এনিলা কিছু এখন ক্যাম্পত মাদে অ্যাক্টিভিটি 10,000 এট ইজ এ ক্যাম্প যার মনে যেন এন্ড কন্টিনিউয়াসলি এঙ্গুরি করারই দিয়ে আইগো পুরা রোহিঙ্গা রাইট আল্লাহ অ্যাক্টিভিটি বিরুদ্ধে হিউম্যান রাইট ডিফেন্ডার আর কথা পর্যন্ত তারা অনেকে গুরুত্ব দিয়ে আরে আর প্রোটেকশন আল্লাহ কোনকে নভাবে দইলে আর পুরা 33 ক্যাম্প মোর দেন 14 লাখ পর্যন্ত রোহিঙ্গা আল্লাহ তারা ক্যাঙ্গুরি বাফিব আইয়ানরে কোনোদিন গ্যারান্টি বাফিব কোনো হইতো। ক্যাম্পে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এপিবিএন বলছে নতুন করে কেউ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এখানে কি গ্রুপের অভাব আছে? যদি কেউ ভুক্তভোগী হয়, কারো উপর যদি নির্যাতন হয়, সে সোজা পুলিশ ক্যাম্পে এসে অভিযোগ করবে, আমরা মামলা করে হালিমের বাপকে দইটা নিয়ে আসবো।
কুতুপালংয়ের ক্যাম্প 1, ক্যাম্প 2, লম্বাশিয়া এবং টিভি টাওয়ার এলাকার ক্যাম্প 7 সহ বেশিরভাগ ক্যাম্পে এখন হালিম গ্রুপের আধিপত্য। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম কক্সবাজার 12 কিলোমিটার রেলপথে ট্রেন চলাচলে বাড়ছে ঝুঁকি। চুন্তি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতি চলাচলের করিডোর দিয়ে যাওয়া রেল লাইনে ঘটছে একের পর এক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যুর পর হাতি রক্ষায় সেন্সরযুক্ত ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। সংরক্ষিত বনের মধ্য দিয়ে গেছে কক্সবাজার রেল লাইন। 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 103 কিলোমিটার দীর্ঘ এ রেলপথের 27 কিলোমিটার গেছে বনের ভেতর দিয়ে। হাতির চলাচল নির্বিঘ্ন করতে রেললাইনের উপর তৈরি করা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস। গেল বছরের অক্টোবরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে একটি হাতিশাবক ট্রেনের ধাক্কায় মারা যায়। এছাড়া চলতি বছরের জুলাইয়ে অল্পের জন্য এড়ানো যায় আরেকটি বড় দুর্ঘটনা। করিডোরের যেটি রয়েছে সেটি কিছু অসাধু চক্র দখল করে নিয়েছে, যার কারণে যে হাতির সাথে মানুষের দ্বন্দ্ব লেগেই আছে। হাতি তো আর আন্ডারপাস ওভারপাস চিনে না। গত কিছুদিন আগেও এখানে একটি হাতি ট্রেনের ধাক্কায় নিহত হয়। অভয়ারণ্যের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে হাতি চলাচল করে রেল লাইন দিয়ে, ফলে ট্রেন চলাচলের সময় রেলপথে প্রায় সময় হাতি দেখা যায়। অপরিকল্পিতভাবে পাহাড় কেটে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 101 কিলোমিটার রেলপথ নির্মাণের অভিযোগ রয়েছে। বেশ কিছু পাহাড় কেটে রেল লাইন তৈরি করা লাগছে, তৈরি হয়েছে। এটা হাতির চলাচলে তো অবশ্যই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এটা অবশ্যই ক্ষতিকর হাতির জন্য, মুভমেন্টের জন্য। হাতি রক্ষায় সেন্সরযুক্ত ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে রেলওয়ে। ওভারপাস নির্মাণ করা হয়েছে, 7টা আন্ডারপাস আছে এবং প্রতিনিয়ত হাতি ওভারপাস আন্ডারপাস দিয়ে যাচ্ছে। হাতির খাবারের জন্য সল্ট লিক তৈরি করা হয়েছে, অর্থাৎ লবণের জন্য চৌবাচ্চা, সেখানে লবণ দেওয়া হয়, তারপর সে পুকুর খনন করা আছে, পুকুরে গোসল করে হাতি ব্যাক করে। হাতিসহ বন্যপ্রাণীর চলাচলের জন্য আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের পরও অনেক সময় হাতি এসব অবকাঠামো ব্যবহার না করে সরাসরি রেল লাইনে উঠে আসে, ফলে ক্যামেরা স্থাপনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বান্দরবানের আলীকদমে শতবর্ষের ঐতিহ্যবাহী মারাইংতং উৎসবের স্থান রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আলীকদম বৌদ্ধ সমাজ। মঙ্গলবার সকালে উপজেলার শিলবুনিয়াপাড়ায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সমাজকর্মী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, মারাইংতং একটি শতবর্ষের পুরনো ধর্মীয় স্থান, যা বৌদ্ধ সমাজের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তিও স্থানটি দখলের চেষ্টা করছে। ঐতিহ্যবাহী স্থানটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উখিয়ার কোর্ট বাজার স্টেশনে উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। উদ্বোধনের পরপরই বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তারা বলেন, বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করে সুখী সমৃদ্ধ দেশ গড়তে যুব দলের কর্মীদের পরীক্ষিত সৈনিক হিসেবে ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রামে বাঁশখালীতে সেনাবাহিনীর ও র্যাবের যৌথ অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে সরল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়। এ সময় নুরুল কবির গ্রুপের আবুল হাসান ও শওকত ইসলাম নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম শুরু হবে বলে জানায় সেনাবাহিনী। সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রধান উপদেষ্টার কাছে সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তরের পর ব্রিফিংয়ে কিছু বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয় সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশকে এগিয়ে নিতে এই সনদ বাস্তবায়ন জরুরি বলেও মন্তব্য করেন আলী রিয়াজ।
ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয় সংস্কার। রাষ্ট্রের বিভিন্ন ধাপের সংস্কারের পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করে জুলাই জাতীয় সনদ নিয়ে, যাতে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ মতামত নিয়ে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। সম্প্রতি যাতে সই করে রাজনৈতিক দলগুলো। এরপর জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে শুরু হয় আলোচনা। কিভাবে সনদ বাস্তবায়ন হবে তার সুপারিশের জন্য কমিশনের দিকেই তাকিয়েছিল সবাই। অবশেষে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ তুলে দেয় ঐকমত্য কমিশন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। কমিশন জানায়, জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে দ্রুত আদেশ জারির আহ্বান জানানো হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ 2025 সংবিধান সংস্কার বিষয়। কমিশন জানায়, জুলাই সনদের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় তা আদেশ বা বিলের মাধ্যমে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। সংবিধান সম্পর্কিত 48টি বিষয় যাবে গণভোটে। সেগুলো পাশ হলে তা বাস্তবায়ন করতেও গঠনের পরামর্শ দেয়া হয়েছে আলাদা পরিষদ। জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন, সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত 48টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। আমরা এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং 270 দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের গাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি। আমাদের দ্বিতীয় বিকল্পেও বলা হচ্ছে যে সরকার একটি আদেশ জারি করবেন, সেই আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে, তবে ওই আদেশের তফসিলে যে 48টি বিষয় আছে সেগুলো অন্তর্বর্তী সরকার সেগুলোকে বিল আকারে প্রস্তুত করেও জনগণের সামনে উপস্থাপন করতে পারে। যখন বিল হিসাবে উপস্থাপিত হবে এবং গণভোটের মধ্য দিয়ে যদি জনগণের সম্মতি লাভ করা যায়, তবে ওই বিলটি সংবিধান সংস্কার পরিষদের কাজে সহযোগিতা করবে। সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে 270 দিন। এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধিবিধান, প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিযোজন, পরিমার্জন করবেন। তবে কোনো বিষয় জনগণ না চাইলে তা গণভোটে পাশ হবে না বলেও জানান তিনি। গণভোট হবে আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো দিন, যার তারিখ নির্ধারণ করবে সরকার। এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি মত কমিশনের। কোনো দলের প্রতি অনুরাগ বা বিরাগ নেই বলেও সংবাদ সম্মেলনে জানায় ঐকমত্য কমিশন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সঠিকভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে অতীত থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গঠনের সূচনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হাতে পাওয়ার পর তিনি বলেন, বহু পরিশ্রমের ফসল আজকের এই সনদ।
বহুল আলোচিত জুলাই সনদের পটভূমি তৈরি হয়েছে ২০২৪ সালের লাল জুলাই এবং এর আগের নানা শ্রেণী পেশার অসংখ্য আন্দোলন আকাঙ্ক্ষায়। এরপর জাতীয় ঐকমত্য কমিশনের সাথে একের পর এক বৈঠকে মতপার্থক্য বিতর্ক চলতে থাকে রাজনৈতিক দলগুলোর। জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করছেন। প্রায় ১৫০০ শহীদের আত্মদান যে পরিবর্তন ঘটিয়েছে বৈষম্য বিরোধী সেই গণ অভ্যুত্থান ২০২৫-এর অক্টোবরের সই অনুষ্ঠানের নৈতিক ও রাজনৈতিক ভিত্তি, যাতে অংশ নেয়নি প্রত্যাশিত কয়েকটি রাজনৈতিক দল। পরিশেষে মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের উপদেষ্টাদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার উপর নির্ভর করে অতীত থেকে বেরিয়ে নতুনে এগিয়ে যাবে দেশ। অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই, সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে। তারপরে বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাছে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। বলেন, এই দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের এই পরিশ্রমের ফসল হিসেবে আজকে সেই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানতে পারবো, সেটা নিয়ে আমরা আলাপ করব। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন এনসিপি। রাজশাহী পর্যটন মোটেল থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে নোট অফ ডিসেন্টের বিষয়। আমরা এখন পর্যন্ত আমাদের প্রাথমিক অ্যানালাইসিসে যতটুকু দেখেছি, এখানে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। এটা একটা দলের একটা অবস্থান ছিল, এটুকুই। কিন্তু যদি গণভোটে জুলাই সনদের বাস্তবায়নের দিকে জনগণের রায় আসে, তাহলে কোনো নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। আমরা এটিকে অত্যন্ত ভালো একটি অগ্রগতি হিসেবে দেখি এবং এনসিপির যে একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল, সেই দাবির একটা সফল অবস্থান হিসেবে আমরা এটিকে দেখি। এখানে পিআর পদ্ধতির যে বিষয়টি, যেটি হচ্ছে উচ্চকক্ষ, যদি সংস্কার বাস্তবায়ন এই দিকে অগ্রসর হয়, তাহলে ৪৫ দিনের মধ্যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের যে বাস্তবতা বা উচ্চকক্ষর সুপারিশ করা হয়েছে, আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এটিকেও আমরা ঐকমত্য কমিশনের সমর্থন করেছিলাম, এখনো সমর্থন করি। কারণ উচ্চকক্ষে পিআর যদি হয়, তাহলে আলটিমেটলি এই উচ্চকক্ষের একটা লাভ আছে, যে লাভ জনগণ বা দেশ যে সুফলটা ভোগ করতে পারে। কিন্তু উচ্চকক্ষেও যদি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টন করা হয়, তাহলে তো উচ্চকক্ষের আলাদা করে কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে তো ঘুরে ফিরে ওই একই মতামত যাবে, একই প্রতিনিধিত্ব যাবে। সো আমরা মনে করি যে উচ্চকক্ষে এই যে পিআর পদ্ধতিতে সংস্কার কমিশন থেকে, ঐকমত্য কমিশন থেকে যে সুপারিশ করা হয়েছে, আমরা এটিকেও একটি ভালো অগ্রগতি হিসেবে দেখি। ওভারঅল আমাদের জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে আমরা যেটি বলবো, যে আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে চূড়ান্ত খসড়াটি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে, আমরা এটিকে জুলাই সনদ বাস্তবায়নের একটি ভালো অগ্রগতি হিসেবে দেখি এবং আমরা এনসিপি আমাদের জায়গা থেকে মনে করি যে ভাষাগত কিছু অস্পষ্টতা এখনো আছে। ওই ভাষাগত স্পষ্টতাগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, তাহলে আমরা খুব শীঘ্রই এনসিপি আমাদের দলের মধ্যে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত জানাবো যে আমরা কবে কিভাবে জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। তবে এখন জুলাই সনদ বাস্তবায়ন দেশের জন্য একটি মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর আওয়ামী লীগ সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সনদের দ্রুত ও কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যা হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এগুলো কনসাইজ করা উচিত ছিল। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই সনদ বাস্তবায়নের এই উদ্যোগকে সাধুবাদ জানান আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। একটা রাষ্ট্রের জীবনে জুলাই অভ্যুত্থানের মতো বড় বড় অভ্যুত্থান, গণজাগরণ বারবার আসে না। এটির প্রতিপালন আমরা দেখতে চাই। অর্থাৎ আমরা দৃশ্যত যাতে না হয় কোনো কিছু, কার্যত যাতে এটা পরিণত হয়। অর্থাৎ আমাদের এই যে বিশাল একটা অর্জন, গণবিপ্লব, মানুষের জাগরণ, অন্যায়, অবিচার, ফ্যাসিজমের বিরুদ্ধে, সেটি যাতে যুগ যুগ ধরে আমাদের প্রজন্ম স্মরণ করে। যেন একটা সুন্দর বাংলাদেশ, উন্নত বাংলাদেশ করতে পারি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, এইসব মৌলিক বিষয়ে
জুলাই চার্টার যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দেশের জন্য, বাংলাদেশের জন্য এটা মাইল ফলক হবে। অতীতের তিক্ত অভিজ্ঞতার আলোকে আগামীর বাংলাদেশ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তারা। অবশ্যই প্রত্যেক রাজনৈতিক দল নিজস্ব বক্তব্য থাকতে পারে, নিজস্ব কর্মসূচি থাকতে পারে। পিআর যদি নিয়ে জনগণের কাছে যায়, জনগণ তাদের ভোট দেয়, পিআর কায়েম করবে। হ্যাঁ, বিএনপিরও একত্রিতভাবে কর্মসূচি আছে, তার মৌলিক কিছু কিছু বক্তব্য আছে বিএনপি ক্ষমতা গেলে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। সুতরাং এখানে তো দলীয় কোনো কর্মসূচি জুলাই চার্টারে আসা উচিত নাই মনে করি। এই সনদটা যারা বাস্তবায়ন করবে, যারা স্বাক্ষর করেছেন, তারা কেউ না কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন। তারা যাতে এটা নয় না করেন। 90-এর গণ অভ্যুত্থানের পরেও 3 দলীয় রূপরেখা হয়েছে, ওই রূপরেখা বাস্তবায়ন হয়নি। আমাদের সামনে একটা ব্যাড এক্সাম্পল। আমরা আশা করি ব্যাড এক্সাম্পলকে ওভারকাম করে আমরা এই জুলাই সনদ যারা যেভাবে সই করেছেন প্রত্যেকে এটা প্রতিপালন করবেন, মানবেন। জুলাই সনদ ফ্যাসিবাদের কবর রচনা করবে এমন প্রত্যাশাও জানান আইনজীবীরা। আর নব্য ফেসিবাদ আসার সাথে সাথে এটা স্মরণ করে যাতে ওদেরকেও বিতাড়ন করা যায়, সেই স্পিরিট নিয়েই আশা করি আগামী বাংলাদেশ চলবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নভেম্বরে গণভোট হতে হবে। এছাড়া সংশোধিত আরপিওতে সপ্রতীকে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত সহ নির্বাচন কমিশনের কাছে 18 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে বৈঠকে এ দাবি জানায় দলটি। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াত সব ধরনের সহযোগিতা করবে বলেও জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ইসলামী ব্যাংকের সাথে জামায়াতের মালিকানার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। আগামী নির্বাচন অবধারিতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে এবং বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের অবকাশ নেই বলে মনে করেন আইনজীবীরা। এছাড়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রিভিউতে আপিল বিভাগের 4র্থ দিনের শুনানিতে এসব কথা বলেন তারা। স্বাধীনতা পরবর্তী 12টি নির্বাচন হয় বাংলাদেশে। এর মাঝে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হওয়া 3টি নির্বাচন প্রশংসা কুড়ায় দেশে বিদেশে। তবে 2001-এ আপিল বিভাগের এক রায়ের সূত্র ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। পাশ হয় সংবিধানের 5ম সংশোধনী। 5ই আগস্ট পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিল করেন সুশীল সমাজ, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষ করেন জামায়াতের আইনজীবীরা। বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই। আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক রায়ের মাধ্যমে, কিন্তু এটাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো ডাইরেকশন কিংবা অবজারভেশন আমরা আমাদের পক্ষ থেকে চাই না। তাতে একটা বড় ধরনের কেওয়াস বা বড় ধরনের আনসার্টেনিটি বা অনিশ্চয়তার তৈরি হতে পারে। এ বিষয়ে শুনানি করেন নওগাঁর রানীনগরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের আইনজীবী। এই বিষয়টা অলরেডি হাইকোর্ট ডিভিশন 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করে যেহেতু একটা রায় দিয়েছে, এই রায়ের এগেনস্টে আমার এই পিটিশনার অলরেডি অ্যাপিলও করেছে, অ্যাপিলটাও পেন্ডিং আছে। কাজেই যে রায়টার এগেনস্টে আমরা রিভিউ ফাইল করেছি, লিভ গ্রান্ট হয়েছে, এই রায়টার আর কার্যকারিতা নাই, এই রায়টা ইমিডিয়েটলি বাতিল হওয়া দরকার। এর আগে হাইকোর্ট এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আনা সংবিধানের 5ম সংশোধনীর বেশ কিছু ধারাকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে সংস্থাটির ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। অস্ত্র সবসময় কিছু বাইরে থাকে এবং এই বাহিনীগুলি ডেইলি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশু দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরও বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 82, ঝিনাইদহ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি ঝিনাইদহ 2 সংসদীয় আসন 82। আজ আমরা সারাদিনই ছিলাম 1 এবং 2 আসনে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা জানি ইতিমধ্যে আপনারা আপনাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন, ইতিমধ্যে আপনারা মাঠে কাজ শুরু করছেন। কতটা সাড়া পাচ্ছেন আপনাদের এই আসনে আপনাদের ভোটারদের থেকে?
ধন্যবাদ ডিবিসি নিউজকে। ঝিনাইদহ নির্বাচন এলাকা 2, আমরা এই নির্বাচন এলাকায় আমরা অনেক আগে থেকে আমাদের নির্বাচনী কাজ শুরু করেছি। আমরা আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনের মাঠে আছে, আমরা ভালো সাড়া পাচ্ছি। আমাদের মহিলা টিম, ছাত্রদলের টিম, সমস্ত টিম নির্বাচনের মাঠে আছে। পর্যাপ্ত পরিমাণ আমাদের সাথে নির্বাচনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে। আশা করি আমরা ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচনী 2 আমাদের ধানের প্রতীক জয়যুক্ত হব। আপনি একাধারে জেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির অভিভাবক বলা চলে, পাশাপাশি আপনি এই আসনের একজন মনোনয়ন প্রার্থী। দল আপনাকে কাজ করার জন্য বলেছে। দল আপনাকে দল থেকে নমিনেশন না দেয়, তাহলে সেই ক্ষেত্রে দলকে সুসংগঠিত করার জন্য আপনি কি করবেন? ধন্যবাদ আপনাকে। দলের নির্দেশনার বাইরে, দলের সিদ্ধান্তের বাইরে আমার কিছুই নাই। আমি জেলা বিএনপির সভাপতি হিসেবে আমি একটি আসনের প্রার্থী হওয়াই স্বাভাবিক। আমি 18 সালের প্রার্থী ছিলাম, এবারও এই 18 সালেও নির্বাচন এলাকায় 2 প্রার্থী ছিলাম, এবারও নির্বাচন এলাকায় 2 প্রার্থী। আমি এই প্রার্থিতার পাশাপাশি আমার আরও যে 4টি আসন আছে, 3টি আসন আছে, এই 3টা আসনেও আমি সাংগঠনিকভাবে নির্বাচনী কাজ করছি এবং দল যাকে প্রার্থী দেবে, যাকেই ধানের শীষ যাকে প্রার্থী দেবে তার পিছনে দলের সমস্ত নেতাকর্মী নিয়ে আমি সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এই আসনেও বেশ কিছু সমস্যা আছে আমরা দেখেছি, পাশাপাশি আপনার প্রতিশ্রুতি কি, উন্নয়নের বিষয়গুলো কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনি জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের ঝিনাইদহ নির্বাচন এলাকা 2 কোনো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হয় নাই। বিগত বিএনপির সময় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল তারও পর্যাপ্ত পরিমাণ যে উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়নের যে অবকাঠামো আরও মেরামত করা দরকার সে কাজও হয় নাই। আমি মনে করি ঝিনাইদহ মানুষ উন্নয়নের থেকে 17 বছর পিছায় গেছে। 17 বছর পিছানো উন্নয়নকে আমি ত্বরান্বিত করে খুব দ্রুত সময়ের মধ্যে আমি চেষ্টা করব এই ঝিনাইদহ উন্নয়নকে পূর্বের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার জন্যে। আমাদের প্রয়াত নেতা জননেতা মশিউর রহমান যেহেতু অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে গেছে, যেমন আমাদের কৃষি নির্ভরশীল দেশ জেলা ঝিনাইদহ কৃষি ইউনিভার্সিটি করা যাবে, মেডিকেল কলেজ স্বপ্ন আছে, কৃষি ইউনিভার্সিটির স্বপ্ন আছে, ট্রেন লাইনের স্বপ্ন আছে। আর আমার সবচেয়ে বড় চিন্তাভাবনা আছে, আমরা দেখেন যথেষ্ট বেকার যুবক আছে, কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের শিল্পনগরী বিসিক, যার কাজ আমি 5 আগস্টের পর হাত দিয়েছি, বিসিকের এক্সটেনশন ল্যান্ড নিয়ে নতুন নতুন কলকারখানা করে শিল্প উদ্যোক্তারা নিয়ে আসে, এখানে আমি বেকার সমস্যার সমাধানের জন্য আমি উদ্যোগ নেব। এবং এখানে পর্যাপ্ত পরিমাণ মহিলা বেকাররা আছে, তাদেরকেও এখানে ইন্ডাস্ট্রি এলাকা করে শিল্পনগরী করার আমার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ এখানে শিল্পনগরী করে ঝিনাইদহ বেকার মানুষের সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ। পাশাপাশি আরেকটা বিষয় যদি একটু বলেন যে এখানে চিকিৎসা খাতের কিছু সমস্যা রয়েছে এবং আপনি বললেন নারীদের কথা, নারী ভোটার এবং বিশেষ করে বেকার তরুণদের জন্য আপনাদের প্রতিশ্রুতি এবং তাদের জন্য আপনারা কতটা কাজ করবেন? আমরা নারী ভোটার এবং তরুণদের ভোটার জন্য অলরেডি আমরা কাজ করছি। নারী ভোটার ভোটাররা এখানে উদ্বুদ্ধ হয়েছে। আমাদের বিশেষ করে এখানে যারা ছাত্র, এখানে লেখাপড়ার পরিবেশ নাই, তারা এখানে লেখাপড়া মেডিকেল কলেজ হওয়া উচিত ছিল, কৃষি ইউনিভার্সিটি করা উচিত ছিল। স্বাস্থ্যক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এখানে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে আছে যেন আমাদের এখানে যে হসপিটাল আছে, হসপিটালের চিকিৎসার মান খুব খারাপ। এই হসপিটালকে 500 বেডে রূপান্তরিত করার জন্য এবং আধুনিক করার জন্য যা যা করুন সেগুলো করব। ডাক্তারের যে সংকলন আছে সেই সংকলন সমাধান করে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার দিয়ে উন্নত মানের চিকিৎসার জন্য হসপিটালকে আধুনিক করার জন্য যেটা করার সেটা করব। সর্বশেষ যদি আপনাদের এই আসনে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, সেই হিসেবে সবাইকে একসাথে কাজ করবে কি, আপনি সেই অভিভাবক হিসেবে কি কাজ করবেন? একসাথে কাজ আমরা করছি, একসাথে কাজ না করার কোনো বিকল্প নেই। আমাদের দলে ঐক্যবদ্ধ, জেলা বিএনপির নেতৃত্বে টোটাল ঝিনাইদহ জেলায় ঐক্যবদ্ধ। একটা আসনে একাধিক প্রার্থী থাকবে বল ধরে, এটাই স্বাভাবিক, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে সমস্ত প্রার্থীরা ঐক্যবদ্ধ যে আমরা যেকে প্রার্থী দেবে তাকে আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ আমাদের ডিবিসির সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম জেলা বিএনপি সভাপতির সাথে, তিনি জানাচ্ছিলেন তার পরিকল্পনার কথা। পরবর্তীতে আমরা 7টার দিকে অন্য একজন প্রার্থীর সঙ্গে যুক্ত থাকবো। ততক্ষণ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকবেন। ঘরের সাজসজ্জার কাজে ব্যবহৃত রঙে মাত্রাতিরিক্ত বিপজ্জনক ভারী ধাতু সীসার উপস্থিতি পাওয়া গেছে। 161টি নমুনার মধ্যে 68টি নমুনা বিএসটিআই নির্ধারিত সীসার নিরাপদ মাত্রা অতিক্রম করেছে। তবে এসব ব্র্যান্ডের বেশিরভাগই ছিল স্থানীয় এবং অনিবন্ধিত উৎপাদকের। একটি বেসরকারি সংস্থার গবেষণার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ডেকোরেটিভ রং মানব শরীরের জন্য ক্ষতিকর সীসামুক্ত করার আহ্বান জানান বক্তারা। নগরায়নের প্রভাবে আবাসস্থলকে নান্দনিকতার ছোঁয়ায় সাজাতে চায় সকলে।
এক্ষেত্রে নানা ধরনের ডেকোরেটিভ রং নতুন রূপ দেয় দেয়ালে। কিন্তু অনেকেই জানেন না নিম্নমানের কিছু ব্র্যান্ডের রঙে রয়েছে নিরাপদ মাত্রা 90 ppm এর চেয়েও মাত্রাতিরিক্ত সীসা, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। স্প্রে পেইন্টের মধ্যে সবগুলোই 90 ppm এর অধিক রয়েছে, এভারেজে আমরা 6000 ppm পেয়েছি। বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষণায় পরীক্ষিত 161টি নমুনার মধ্যে 93টি নমুনায় নিরাপদ মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। বাকি 68টি নমুনার মধ্যে সীমার 2000 গুণ বেশি সীসার উপস্থিতি পাওয়া গেছে। 26.2% নমুনায় 1000 ppm এর বেশি, 3.1% নমুনায় 50,000 ppm এর বেশি সীসা পাওয়া গেছে। হলুদ রঙে পাওয়া গেছে সর্বোচ্চ সীসার উপস্থিতি। এই রঙে কিন্তু নট অনলি আপনার এই যে গার্মেন্টস থেকে নট অনলি লেড, এর সাথে কিন্তু পিফাস রিসার্চ পেপারগুলো সরকারিভাবে আর কাজে লাগানো হয় না। এখন কমপ্লিটলি এইটা বাস্তবায়নের দায়িত্ব বিএসটিআই এর। রেফারেন্স স্যাম্পলগুলিকে আমাদেরকে সরবরাহ করলে পরে আমরা এটা হচ্ছে আমাদের ল্যাবে আমরা টেস্ট করব। আমি কারো রিপোর্ট কিন্তু চ্যালেঞ্জ করতেছি না, কিন্তু আমি চাচ্ছি যে হচ্ছে ক্রস চেক। ডেকোরেটিভ রঙে সীসার এই উপস্থিতি মানব স্বাস্থ্যের জন্য হুমকি বলছে গবেষণা প্রতিষ্ঠান। বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, এটা স্লো পয়জন, নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হবে। প্রেগনেন্ট মাদার, তাহলে যে বাচ্চাটা জন্মগ্রহণ হয় সেটা ডিফর্ম হয় এবং প্রতিবন্ধিতা তৈরি হয়। সীসা পাওয়া রঙের কোম্পানিগুলোকে নীতিমালার মধ্যে আনার আহ্বান বক্তাদের। To approximate the goal of establishing a lead-free country and a lead-free world. তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।